নমস্কার বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ছৌ নৃত্য। প্রথমেই জানিয়ে রাখি, প্রপার ডকুমেন্টেশনের অভাবের জন্য ছৌয়ের উৎপত্তি ঠিক কবে, মানে ঠিক কোন সাল থেকে কোন সময় থেকে সূচনা হয়েছিল সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে যেটুকু জানা যায়, ছৌ হলো একটি প্রাচীন আদিবাসী যুদ্ধ নৃত্য এবং এটি একটি লোকনৃত্যও বটে। বলা হয়ে থাকে স্টাইলগতভাবে বিভিন্ন নাচের একটি সাধারণ নাম হলো ছৌ। ছৌ হলো একটি ঐতিহ্যবাহী ভারতীয় অর্ধ শাস্ত্রীয় নৃত্য, যার উৎস অবশ্যই মার্শাল আর্ট, উপজাতীয় ঐতিহ্য এবং লোক সংস্কৃতিতে গভীরভাবে নিহিত। বলা বাহুল্য, 2010 সালে ইউনেস্কো ছৌকে রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, মানে মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি, এই তালিকার অন্তর্ভুক্ত করে একে স্বীকৃতি দেয়। ছৌয়ের উৎপত্তি নিয়ে অনেক বিতর্ক থাকলেও এর প্রধান প্রভাবগুলি কিন্তু খুবই স্পষ্ট। অনেকে বলেন ছৌ কথাটি এসেছে ছাউনি থেকে, এক্ষেত্রে ছাউনি বলতে কিন্তু সেনা শিবিরকে বোঝানো হয়েছে। আবার অনেকে বলেন এই ছৌ কথাটি এসেছে ছায়া থেকে, এই ছায়া বলতে কিন্তু মুখোশকে বোঝানো হয়। আবার অনেকে বলেন একটি ছৌ নাচ শুরুর আগে গায়ক এবং ঢোল বাদক তারা নর্তকদের দিকে চরিত্রগুলো প্রবেশ করার আগে ছো ছো শব্দে উত্তেজনায় এগিয়ে যায়, যার ফলে নর্তকদের মধ্যে তাদের একটা উত্তেজনার সৃষ্টি হয়। অনেকে বলেন এই ছো ছো শব্দে উত্তেজনায় এগিয়ে যাওয়ার জন্য এই নাচকে ছৌ নাচ বলা হয়। প্রাচীনকাল থেকেই তিব্বতে যে লামারা থাকেন তাদের মধ্যে মুখোশ পরে একটি নাচ খুব ফেমাস, যেটির সঙ্গে কিন্তু আমাদের ছৌয়ের অবিকল সাদৃশ্য আছে। তিব্বতীদের এই নাচটার নাম হলো ছাম, তাই অনেকে মনে করেন এই ছাম থেকেই আজকের ছৌয়ের উৎপত্তি। একটা ছাম আর একটা ছৌ, তাই লামারা, তিব্বতী লামারা এইসব নাচতো কেমন, সেখানে এইরকম মুখোশ টুকোশ প্রচুর আছে। আবার ওড়িশার আসানপাট গ্রামের পাইকালি নাচের দিকে যদি নজর দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এইটি কিন্তু ছৌ নাচের জননী। কারণ পাইকালি নাচকে যদি একটু ক্লোজলি অবজার্ভ করা যায়, তাহলে দেখা যায় এখানে নর্তকদের পায়ের এক্সটেনশন ছৌ নাচের নর্তকদের পায়ের এক্সটেনশনের সঙ্গে একেবারে সাদৃশ্যপূর্ণ। আবার পাইকালিতে যে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয় তাও ছৌয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ময়ূরভঞ্জ জেলার রুকমার নাচলিয়ার যে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক নাচের প্রদর্শন হয় তার সঙ্গেও ছৌয়ের মিল আছে। আবার উড়িষ্যায় একসময় সেনাদের পাইক বলা হতো, তাহলে বোঝাই যাচ্ছে ছৌ যে একটি যুদ্ধ নৃত্য এবং অস্ত্র নৃত্য, তার প্রভাব সেনা শিবির থেকেই এসেছিল। আদিবাসী যুদ্ধ নৃত্য থেকে সময়ের সঙ্গে সঙ্গে ছৌ বিবর্তিত হতে হতে ছৌ রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণের গল্প এবং ফোকলোরের কথাই কিন্তু বলে থাকে। আদিম সংস্কৃতিতে ছৌ তার গঠনমূলক সময় শুধুই যে একটি যুদ্ধ নৃত্য ছিল এরকমটা কিন্তু নয়, বরঞ্চ ছৌয়ের উপর সেই সময়ের সমাজের ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রভাব গভীরভাবে পরিলক্ষিত হয়। বিকশিত ছৌয়ের তিনটি শৈলীর সঙ্গেই ধর্মীয় আচার অনুষ্ঠানের এতটাই মিল রয়েছে যে নৃত্যগুলোর পাশাপাশি আচার অনুষ্ঠানগুলো চৈত্রের চান্দ্র মাসের শেষ দিকে 12ই এপ্রিল এই সময়কালে অদ্ভুতভাবে মিলে যায় এবং একটি বিশাল ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়। এখানে আরাধ্য দেবদেবী হলেন শিব এবং শক্তি। छौ कला रिचुअलिस्टिक डांस फॉर्म है, चूंकि शिव शक्ति को मानते हैं। छौ कला नेवर बी डाई, किसी ना किसी रूप में रहेगा, ये मेरा विश्वास है। क्योंकि हम लोग धर्म से जुड़े हुए हैं, धर्म मतलब आस्था से जुड़े हुए हैं। वो आस्था है कि जैसे कि शिव को हम लोग गांजन करेंगे, जैसे सरायकला में इसको हम लोग चड़क पूजा करते हैं, तो पुरुलिया में इसको गांजन बोलते हैं, और वहीं आप उड़ीसा में चल जाइएगा उसको बोलते हैं धोंडा यात्रा। और यहाँ जो यात्रा होता है, शुभ घट हो गया, यात्रा घट, वृंदावनी घट, और आपका गरियाभार घट और कालिका घट, ये 4 घट की महिमा क्या है? सत्य, त्रेता, द्वापर, कली, 4 युग की महिमा यहाँ दिखाया जाता है। और अब हम लोग कली युग में हैं। सत्य युग में कौन था? ना शिव पार्वती का। त्रेता में कौन था? ना रामायण का। द्वापर में कौन था? ना कृष्ण का। तो यहाँ की जो कोरियोग्राफी हुई है ना, तो बहुत ही सुंदर से हुआ है। जैसे मयूर, एक राष्ट्रीय पक्षी और मयूर की सुंदरता और इसको वर्णन किया है। वर्षा ऋतु पर हमारा डांस है, वसंत ऋतु पर हमारा डांस है,
जैसे मानव जीवन पर नाविक नृत्य है। नाविक नृत्य में आप देखिए कहीं पर फोकलोर भी है, कहीं पर देश राग भी लगा हुआ है, तो बड़ा अच्छा उसका हम लोग का है। वो क्या है, जीवन शैली है। एक नाविक नाविकानी, हस्बैंड और वाइफ, एक अपना नाव है, वो उसको खेते जा रहा है। किसमें खेते जा रहा है? इस भवसागर में। ये संसार हमारा भवसागर है और दोनों ही प्राणी उसको पार लगाने की कोशिश करता है। जब कभी कभी डूबने लगता है तो निराशा का घड़ी आ जाता है। जब पार कर जाता है, आनंद हो जाता है, तो दोनों मिल के डांस करते हैं। यह हमारा यहाँ की बहुत ही सुंदरता की, हमारे यहाँ के जितने नृत्य हैं अलग अलग है आपका। প্রধানত তিনটি আলাদা জায়গার তিনটি আলাদা রকমের ছৌ নাচ পরিলক্ষিত হয়। প্রথমেই আমরা আসবো সরাইকেলা ছৌ, মানে যেটা ঝাড়খণ্ডের ছৌ। এক্ষেত্রে বলা হয় তৎকালীন সরাইকেলার রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এই নাচটি বিকশিত হয়েছিল। এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই মার্জিত, নিখুঁত এবং প্রতীকী চলনের জন্য বিখ্যাত। এই নাচে নর্তকরা সূক্ষ্ম অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে চরিত্র এবং আবেগ প্রকাশের জন্য মুখোশের ব্যবহার করে থাকেন। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে যখন রাজ পরিবারের পৃষ্ঠপোষকতা অনেকটাই কমে যায়, তখন সরকার পক্ষ থেকে এই শিল্প রক্ষার জন্য এগিয়ে আসা হয়। अधिक गीतात्मक और शैलीबद्ध है। इसके कुछ टुकड़े अपने मार्शल आर्ट चरित्र को बरकरार रखते हैं। परंपरागत रूप से छऊ का प्रदर्शन केवल पुरुषों द्वारा किया जाता था, किंतु यह बात काफी दिलचस्प है कि 36 में से 18 उफलिस यानी वह मूल शैलीगत रचनाएं जिसमें विभिन्न दैनिक गतिविधियों को चित्रित करने के लिए केवल पैरों का उपयोग किया जाता है, एक गृहिणी की रोजमर्रा की दिनचर्या का वर्णन करते हैं। सरायकेला छऊ का भंडार विशाल है क्योंकि इसमें एकल नृत्य कला, युगल और समूह नृत्य भी शामिल है। এবারে যে ছৌ নাচটির কথা বলবো সেটি হলো মানভূম ছৌ, মানে আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। বলা হয় তৎকালীন সময় পুরুলিয়ার বাঘমুন্ডির রাজ পরিবার এই শৈলীর পৃষ্ঠপোষকতা করতেন। এই শৈলীতে অত্যন্ত গতিশীল এবং শক্তির প্রদর্শন হয়, প্রধানত বীর রসের প্রদর্শন হয়। এখানে নর্তকরা আকারে অনেক বড়, সুসজ্জিত, চরিত্র অনুযায়ী রঙিন বিভিন্ন মুখোশ পরে পারফর্ম করেন। নর্তকদের সমস্ত দেহ এক ধরনের বর্মে ঢাকা থাকে, তাই তাদের ভাবের আদান প্রদান দর্শকদের সঙ্গে তাদের ভাব প্রকাশের জন্য ওই চরিত্র অনুযায়ী মুখোশ এবং তাদের অঙ্গভঙ্গি এটাই একমাত্র ভরসা। প্রধানত রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণের গল্প দিয়ে তাদের এই পালাগুলো সুসজ্জিত হয়। এক্ষেত্রে বলে রাখি, পুরুলিয়ার ছৌ এতটাই শক্তিশালী এবং গতিশীল, তাই একটা বয়সের পর নর্তকরা কিন্তু এটা আর কন্টিনিউ করতে পারেন না, কারণ এই বিশেষ করে পুরুলিয়ার ছৌ পারফর্ম করার জন্য ফিজিক্যাল ফিটনেস টপ লেভেলে থাকতে হয়। পুরুলিয়া ছৌয়ের মুখোশ তৈরিতে এতটাই পৃথিবী বিখ্যাত যে 2018-তে তারা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এই ট্যাগে সম্মানিত হয়। আপনি যদি ছৌয়ের মরশুমে কোনোদিন পুরুলিয়ার চড়িদা গ্রামে যান, যেটি পুরো পৃথিবীতে ছৌয়ের মুখোশ তৈরির জন্য বিখ্যাত, দেখবেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকজন সদস্য হয় মুখোশ তৈরিতে, নালে শিরস্থান তৈরিতে ব্যস্ত। बचपन से ही ऐसे मुखौटा का काम करता हूँ। पहले नदी से मिट्टी लाना पड़ता है,
उसके बाद वो जो राख है, राख थोड़ा मुखौटा के बनने बाद राख देना पड़ता है। उसके बाद वो जो मैदा है, मैदा को आग में बॉयल करना पड़ता है आधा घंटा मिनिमम। माटी काला होता है तो इमली का जो पाउडर मिलता है उससे बॉयल करने के बाद जो आटा निकलता है उससे पाउडर निकल के खड़ी माटी हो जाता है। पहले राख सफ़ेद कलर, उसके बाद कलर होता है जो रॉ कलर होता है, वो पाउडर मिलता है। पाउडर है, पिंक है, सब कलर जैसा मुखौटा वैसा कलर। पिंक होता है और ऑरेंज होता है। दुर्गा जी का होता है वो कमला कलर होता है। कार्तिक का गुलाबी कलर, शिव जी का सफ़ेद कलर। वो जैसा मुखौटा वैसा कलर हो गया। वार्निश गलेज, वो जो गलेज दिख रहा है ना, वार्निश दिया हुआ है। लास्ट फिनिशिंग है वार्निश और रेडी हो गया मुखौटा। এবারে বলবো উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌয়ের কথা। 19 শতকে ময়ূরভঞ্জের শাসকরা এটির পৃষ্ঠপোষকতা করেন এবং এটির বিকাশে অনেক সাহায্য করেন। তবে এই ছৌ নাচের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে। এটি বাকি দুটো যে ছৌ নাচ মানে সরাইকেলা আর পুরুলিয়ার ছৌ তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে এদের যারা নর্তক থাকেন তারা কিন্তু কোনো মুখোশের ব্যবহার করেন না, কারণ তারা মনে করেন যে মুখোশের যদি তারা ব্যবহার করেন, মুখোশের আড়াল থেকে তারা তাদের ভাবের আদান প্রদান, তাদের আবেগ যেটা সেটা কিন্তু দর্শক পর্যন্ত সেভাবে পৌঁছে দিতে পারেন না। তাই ময়ূরভঞ্জ ছৌ মানে উড়িষ্যার ছৌতে কোনো রকম মুখোশ ব্যবহার করা হয় না। শুধুমাত্র যদি সেই পালায় কোনো জন্তু জানোয়ার সেই চরিত্রে কেউ পারফর্ম করেন, শুধুমাত্র সেখানে তিনি মুখোশ এবং সারা দেহে সেই জন্তু জানোয়ারের অবয়বের একটা ছাল বা কিছু পরে থাকেন। 1970-এর দশকে ময়ূরভঞ্জের ছৌ ভারতীয় ব্যালে এবং কন্টেম্পোরারি ডান্সের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হয়। हमारा उद्देश्य है कि हम अपने भावों को, अगर मुखौटा पहन लें तो हम अपने भावों को सही ढंग से प्रदर्शित नहीं कर पाएंगे। तो हम उसके बदले, चूँकि छौ का अर्थ ही छाया है, प्रतिबिंब है, तो हम लोग अपने चेहरों को मास्क, तूलियों से, रंगों से, साज सज्जा से बदलते हैं और अपनी भाव भंगिमा के जरिए अपने नृत्य का प्रदर्शन करते हैं। आपने देखा कि हमने ढोल का प्रयोग किया। हमारे जो साज हैं, ढोल है, नगाड़ा है, सहनाई है, मादर है, बांसुरी है। जो বলা হয় স্বাধীনতার আগে স্থানীয় রাজা এবং সামন্ত প্রভুরা এই নাচের পৃষ্ঠপোষকতা করতেন। তবে স্বাধীনতার পরে যখন রাজকীয় পৃষ্ঠপোষকতা ধীরে ধীরে কমে আসে, তখন সরকার এবং বাকি এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো এই শৈলীকে রক্ষা করতে চায়, এটি সংরক্ষণের জন্য তারা উভয়ই এগিয়ে আসে। বিংশ শতাব্দীর শেষ ভাগে এই ছৌ নাচ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। গম্ভীর সিং মুরার মতো শিল্পীর নেতৃত্বে এই ছৌ নাচ পুরো বিশ্বে একটা বৃহত্তর দর্শকের কাছে কিন্তু পৌঁছে যায়। বলা হয় ছৌ শৈলী যতটা নৃত্যের, ঠিক ততটাই বা তার থেকেও বেশি নাটকের। একটি ছৌ নাচ চলার সময় যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ঢোল, ধামসা, মারুই এবং টিকরা। এর মধ্যে ঢোলের প্রভাব সব থেকে বেশি। একটি নৃত্য পরিচালনার সময় ঢোল একটি চরিত্র প্রদান করে এবং ধুমসা বা ধামসার আওয়াজ চরিত্রে পুরুষালী ব্যক্তিত্বের প্রদর্শন করে। ঐতিহ্যগতভাবে এই ছৌ নাচ পুরুষদের ক্ষেত্র হলেও বর্তমানে এখানে নারীরাও অংশ নিচ্ছেন। তবে এটির প্রভাব বেশি করে পরিলক্ষিত হয় ময়ূরভঞ্জ ছৌতে এবং সরাইকেলা ছৌতেও এর কিছু প্রভাব দেখা যায়। करती थी, फिर धीरे धीरे हमने देखा एक स्टेज में, यहीं पर ही हुआ था स्टेज, और यहाँ छौ डांस हुआ। और हम जब देखे कि सब बच्चा लोग डांस कर रहा है छौ का, तो हमको लगा कि मुझे भी करना चाहिए। और फिर मुझे छोटा से ही डांस में बहुत ज़्यादा थोड़ा मतलब डांस करेंगे, अपना नाम कमाएंगे।
और ये खास बात है कि हम हो गया अभी 7 साल हम कर रहे हैं और आगे भी हम करते रहेंगे, मेरा इच्छा है। और सबसे बड़ी खुशी की बात है तो इस बार हम स्कॉलरशिप भी पाए हैं, जो मेरे गुरु लोगों का बहुत बहुत धन्यवाद हम करते हैं कि हम इतना दूर पहुँचे और आगे भी पहुँचते रहेंगे। এই ছৌ শৈলী সংরক্ষণে সরকার এগিয়ে আসলেও অনেক ছৌ শিল্পী, বিশেষ করে পুরুলিয়ার যারা ছৌ শিল্পী, যারা একটা বয়সের পর পুরুলিয়ার ছৌ নাচটা যেহেতু অনেকটা শক্তির প্রয়োজন হয়, সেটা তারা কন্টিনিউ করতে পারেন না, তাই তাদের একটা দাবি থেকে যায় যে স্টাইপেন্ড বা বৃদ্ধ বয়সে তাদের পেনশনের যদি ব্যবস্থা করা হয়। हम लोग का ये सब बारे में, ये लड़का लोग सबको स्टाइपेंड होना चाहिए, पेंशन बुजुर्ग वयस्क आदमी को होना चाहिए, ये सब का बारे में जो भी है सरकार को ये थोड़ा सोच विचार में उसको। ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ছৌ কথাকলির মতোই নৃত্যের থেকে নাটকের ভাগেই বেশি পড়বে। তাহলে এক অর্থে ছৌ হলো ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্য নাট্যেরই একটি রূপ। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। বিশেষ করে বেশি করে শেয়ার করুন, যাতে এই মানুষদের যে এত কঠোর পরিশ্রম সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাক, তারা স্বীকৃতি পাক এবং তাদের অভাব অনটন চিরজীবনের জন্য ঘুচে যাক। নমস্কার, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।